দেখো তুমি কি বলতে চাও সেটা বলো। জ্যোতি, তুমি কি কিছু বুঝতে পারো না? দেখো রাদিফ ভাই, আমি কিছু বুঝলেও সেটা সম্ভব না, আর না বুঝলেও সম্ভব না। কেন এভাবে বলছো? কারণটা তোমার জানা। কিন্তু সেটা তো তুমি মানো না, তাই না? দেখো আমি সবটা মানি। তুমি মিথ্যা বলছো, তুমি তো আরিশকে ভয় পাও, ঘৃণা করো। দেখো ভয় পাই মানে এই নয় সম্পর্কটা আমি মানি না। আমি তো তোমাকে ভালোবাসি, জ্যোতি। জুথি রাদীপের এমন কথায় ওকে এড়িয়ে চলে যেতে নিলে রাদীপ ওর হাতটা চেপে ধরে বলল, আমার কথা কিন্তু শেষ হয়নি। আমার হাতটা ছেড়ে কথা বলো। ছাড়বো না। তু তুমি একবার বলো আমাকে ভালোবাসো, আমি আমার আব্বু আম্মুকে বোঝাবো। তুমি আরিশকে নয়, আমাকে ভালোবাসো, আমার সাথে থাকতে চাও। কেন তোমার আম্মু আব্বুকে না বুঝিয়ে আমার সাথে থাকতে পারবেন না? তাদের অনুমতি কেন লাগবে? জ্যোতি, তারা আমার মা বাবা। এক্স্যাক্টলি এটাই আপনাদের মধ্যে পার্থক্য। আপনি আপনার মা বাবার কথা ছাড়া আমার সাথে থাকতে পারবেন না, কারণ আপনি তাদের বাধ্য সন্তান। কিন্তু উনি নয়, কারণ উনি আমার জন্য সবকিছু ছাড়তে পারেন, মারতেও পারেন, মরতেও পারেন। সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। বলে রাদীপের কোনো কথা না শুনে নিচে আর না গিয়ে চিলেকোঠার ঘরে চলে আসতেই রাদীপও জেদ দেখে জুথির পেছন পেছন চিলেকোঠার ঘরে এসে ওকে ঘুরিয়ে ওর দুর্বাহু চেপে হালকা চেঁচিয়ে বলল, সবসময় সবার আগে সম্মানটা আমি তোমায় দিতাম, এখন কেন এমন করছো? আরে রাধিক ভাই, ছাড়ো আমাকে। না, আজ তবে তোমার উত্তর হ্যাঁ হবে, তবে আমি তোমাকে ছাড়বো। আমি তোমাকে ভালোবাসি না, কয়বার বলবো এই কথাটা? তাছাড়া উনি চলে আসবেন এক্ষুনি। তোমাকে আমার সাথে এভাবে দেখলে তোমাকেও মারবে, সাথে আমাকে তো মেরেই ফেলবে। তুমি তো এমন ছিলে না। রাদীপ বারবার ঘুরে ফিরে কথা পেঁচাচ্ছে দেখে জুথি ঢোক গিলে দরজার দিকে তাকালো। অতঃপর রাদীপের ধরে রাখা হাত দুটো বাহু থেকে ছাড়িয়ে শ্বাস নিতে নিতে বলল, রাধিক ভাই, দয়া করে তুমি যাও, তোমার মাথা ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মাথা ঠিক নেই। বলে জুথিকে টেনে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরতে ধরতে বলল, তোমাকে চাই, অনেকটা চাই। হঠাৎ করে কি হয়েছে জুথি স্মরণে আনতে পারল না। যখন মনে হলো রাদীপ ওকে জোর করে জড়িয়ে ধরেছে, তার আগেই আরিশের হুঙ্কারে জুথির ছোট্ট শরীরটা কেঁপে উঠল, শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করে। হঠাৎ আরিশের আগমনে রাদীপ জুথিকে ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে জুথি রাদীপ দেখে আরিশ রক্ত আভা চোখ করে হাত দুটো মুষ্টি বদ্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্যে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জুথি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গেল। ততক্ষণে আরিশ মুঠিবদ্ধ হাত দুটো খুলে তালি দিতে দিতে রুমের ভেতর জুথির দিকে আসতে আসতে বলল, বাহ, এটাই ছিল চিরকোঠার ঘরে তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর। তীক্ষ্ণ পরিবেশ, গাড়ি চলাচলের আওয়াজ, চারিদিকে ল্যাম্পপোস্টের আলো ছড়িয়ে ক্লান্ত হয়ে বসে আরিশ আয়ান। তখন আয়ান আরিশকে কোনো রকম বুঝিয়ে ওকে নিয়ে থানায় আসে। সেখানে যত ঝামেলা সবটা শুনে সব গোছগাছ করে সামলাতে সামলাতে এই সকাল থেকে রাত হয়ে গেছে। তবে ওদের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, অর্ধেকটা এখনো বাকি। রাত হয়ে যাচ্ছে, তাই ওদের সাথে আসা লোকগুলোকে মোটামুটি সবটা বুঝিয়ে দিয়ে আরিশ সারাদিনের চটে যাওয়া মেজাজ ক্লান্ত শরীর নিয়ে চেয়ারে বসে পড়ল। আজ অনেক কাজ করেছে, এখন তার বিশ্রাম, পাশাপাশি বউ প্রয়োজন। এই মুহূর্তে বউ কাছে পেলে ক্লান্তি মেজাজ সব দূর হয়ে যাবে। তাই শ্বাস ফেলে আয়নের দিকে তাকিয়ে বলল, আয়ান, মস্তিষ্ক টনটন করছে, শরীর দুর্বল লাগছে, আমার বউ প্রয়োজন, বউ লাগবে আমার, দ্রুত বাসায় চল। কিন্তু ভাই, আমি গেলাম বউয়ের কাছে ক্লান্তি দূর করতে, তুইও চলে আয়। বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে। আরিশকে চলে যেতে দেখে আয়নও আর দাঁড়ালো না, সবাইকে সবটা বুঝিয়ে ও বাইক নিয়ে চলে আসে। আয়ন ফুল স্পিডে এসে আরিশের পাশাপাশি হতে দুজনে একসাথে ফুল স্পিডে বাইক রাইড করে একসাথে খানবাড়িতে ঢোকে। তখন রাত প্রায় 10টা। ওরা বাইক পার্কিংয়ে রেখে বাড়ির বাগান পর্যন্ত আসতেই আরিশ দেখে ফারিসুচি তানিশা পাশাপাশি বড় ছোট সব এক জায়গায় ছেলে বাড়ির লোকেদের বিদায় দিচ্ছেন। আরিশ সবাইকে এক জায়গায় দেখে ভ্রু কুঁচকে ওখানে থাকা সবার দিকে ভালো করে পর্যবেক্ষণ করলো তার বউয়ের সন্ধানে।
কিন্তু না, তার বউ এখানে নেই। আরিশ বেশ অবাক হলো, তার অবাধ্য বউ তার কথা শুনেছে, সবার মাঝে আসেনি। আরিশ একটা নিঃশ্বাস ফেলে মাথা থেকে রাগ কমিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে ফারিকে ডেকে বলল। আমার বউ কই? আরিশকে বাসায় ফিরে প্রথমে বউয়ের খোঁজ করতে দেখে ফারি মুচকি হেসে বলল। যাও যাও ভাই, তোমার জন্য ছেলে গোটার ঘরে সারপ্রাইজ আছে। ফারির কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের সামনের দিকে পা ফেলতে দেরি হলো না। ব্যস্ত পায়ে ছাদের সিঁড়ি ক্রস করে চিলেকোঠার ঘরের সামনে আসতেই চমৎকার সাজানো রুমের মধ্যে তার বউকে রাদীপের সাথে জড়িয়ে থাকতে দেখে তখনকার মস্তিষ্কে টকবক করার রাগ যেন মুহূর্তেই দাউ দাউ করে উঠল। মুহূর্তেই ওর হাত দুটো মুঠিবদ্ধ হয়ে যায়, চোখ দুটো হয়ে ওঠে রক্তবর্ণ, দাঁত যায় দাঁতের উপর পিষে। আরিশ এমন দৃশ্য দেখে হুঙ্কার ছাড়তেই হঠাৎ আরিশের আগমনে রাদীপ জুথিকে ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে রাদীপ জুথি দেখে আরিশ রক্তআভা চোখ করে হাত দুটি মুঠিবদ্ধ করে দরজার সামনে ওদের দিকে তাকিয়ে আছে। তখনকার নিভে যাওয়ার রাগটা যেন ওদের এমন দৃশ্য দেখে দাউ দাউ করে ওর মস্তিষ্কে জ্বলে উঠল। আরিশের এরকম চেহারা দেখে জুথি নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গিলল। তৎক্ষণে আরিশ মুঠিবদ্ধ হাত দুটো খুলে তালি দিতে দিতে রুমের ভিতর জুথির দিকে আসতে আসতে বলল। বাহ, এটাই ছিল চিলেকোঠার ঘরের তোর সারপ্রাইজ, দুজনের এমন রোমাঞ্চকর দৃশ্য দেখানোর? আরিশকে কথাটা বলে ওর দিকে এভাবে তেড়ে আসতে দেখে জুথি ভয়ে বারবার চোখের পলক ফেলে পরনের সিল্কের শাড়িটা খামছে ধরে। ও এটারই ভয় পাচ্ছিল। আরিশকে কাছাকাছি আসতে দেখে জুথি ভয়ে রাদীপের পেছন যেতে যেতে তুতলিয়ে বলল। বিশ্বাস করুন, আমি অবাধ্য হইনি। তো আপনার আমার কোনো ততক্ষণে আরিশ ক্রোধ শূন্য হয়ে তেড়ে তো আসছিল জুথির দিকে, কিন্তু রাদীপের মুখোমুখি হতেই ঘুরে রাদীপকে একের পর এক পাঁচ মেরে চেঁচিয়ে বলল। তোর সাহস হয় কি করে ওকে জড়িয়ে ধরার? তুই ওকে ছুঁয়েছিস, এই হাত দিয়ে ছুঁয়েছিস তাই না? আজ আমি তোর এই হাত সাথে তোকে সব একসাথে উপরে পাঠাবো। বলে ফের মারতে যাবে, ততক্ষণে রাদীপ ওর হাত চেপে বলল। তোর হাত বেশি চলে তাই না? আমিও কিন্তু তোকে মারতে ব্যাস, ওর এতটুকু বলার মধ্যে আরিশের হাতে দাবাং মার্কা আরেকটা খেলো। মুহূর্তের মধ্যে দু ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। ওদের এমন মারামারি দেখে জুথি গলা ফাটিয়ে চিৎকার করে বলল। কি কি করছেন? এভাবে মারামারি করলে মরে যাবেন তো আপনারা, এভাবে মারছেন কেন? বলে আরিশকে টেনে আনতে চাইলে আরিশ ঘুরে জুথির গালে দাবাং মার্কা চড় মারতেই জুথি ছিটকে মেঝেতে পড়ল। জুথি মেঝেতে পড়তেই আরিশ রাদীপকে দেখে জুথিকে টেনে মেঝে থেকে তুলে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলল। ফুট আমার অবাধ্য হোস, আজ আমি তোকে মেরেই ফেলবো। বলে জুথির গলা সজোরে চেপে ধরতেই জুথির চোখ মুখ লাল হয়ে যায়। তৎক্ষণে খানবাড়ির সকল মানুষ ছেলে পক্ষদের বিদায় দিয়ে সাফওয়ান খান, সানজিদা খান, লিমা খান, মাহমুদ খান বাড়ির ভেতর আসে, আর সবাই বাগানের ওখানে থেকে যায়। ওনারা বসার ঘরে আসতেই চিলেকোঠার ঘর থেকে এমন চেঁচামেচির আওয়াজ শুনে ছুটে গেলেন সেই ঘরের দিকে। এসে এমন দৃশ্য দেখে সবার চোখ বড় বড় হয়ে যায়। আরিশ তখনও জুথির গলা চেপে, তার পাশে রাদীপ বারবার চেষ্টা করছে জুথির গলা চেপে ধরে হাতটা ছাড়ানোর জন্য। ওদের এমন দৃশ্য দেখে সাফওয়ান খান, মাহমুদ খান ছুটে এসে আরিশকে টেনে দূরে আনতেই আরিশ হুঙ্কার ছেড়ে বলল। আব্বু চাচ্চু ছাড়ো আমায়, আজ আমি এই দুটোকে মেরে দিব, তাহলে আমার জীবনের সব অশান্তি শেষ। আরিশকে ধরে রাখা যাচ্ছে না দেখে সাফওয়ান খান বললেন। আমার বাবা, শান্ত হও, এভাবে রিয়াক্ট করছো কেন? আব্বু আমাকে ছাড়ো, রাদীপের সাহস হলো কি করে নিষেধ করার পরও ও ওর কাছে আসার? আরিশের শ্বাস প্রশ্বাস ক্রমেই ভারী হয়ে উঠছে, ওকে সামলানো ওনাদের কাছে মুশকিল হয়ে উঠছে। তৎক্ষণে আরিশ ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে তেড়ে জুথির কাছে এসে আবারও ওকে মেঝে থেকে টেনে তোলে, বাহাতের কবজি শক্ত করে ধরে বলল। বারবার বলেছিলাম আমার অবাধ্য হবি না, এই বেহায়ার রাদীপের কাছে ঘেসবি না, কিন্তু তুই আমার অবাধ্য হলি, আর অবাধ্য হওয়ার ফল আজ তোকে বোঝাবো। চল আমার সাথে। বলে ওকে টেনে দরজা পর্যন্ত আনতে সাফওয়ান খান, সানজিদা খান ওকে বাধা দিয়ে বলেন। আরিশ, তুমি এটা কি করছো? ওর হাত ছাড়ো। আমার সামনে থেকে সরো। আরিশ, তোমার মাথা ঠিক নেই। এই মুহূর্তে ওকে নিয়ে গেলে নিশ্চিত মেয়েটা মরে যাবে। আরিশ ওনাদের কথায় চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল। সরতে বলেছি তোমাদের সামনে থেকে। আরিশ, আমাদের কথাটা শোনো তো।
আরিশ ওনাদের কথা শেষ করতে না দিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোদার কসম, আজ তোমরা যদি আমার সামনে থেকে না সরো, আমি আরিশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। তবে এবার কিন্তু একা নয়, এই অবাধ্য নারীকে সাথে নিয়ে যাব। আর যদি একবার চলে যাই, তো এবারের মতো আর ফিরবো না, কারণ তখন আমি বাড়ি এই নারীর জন্যই ফিরেছিলাম। আরিশ কথাটা শেষ করতেই ওনারা দুজন সরে দাঁড়ালেন, কারণ ওনারা আরিশকে ভালো করেই জানেন আরিশ মিথ্যে বলে না। যখন সে বলেছে সে যাবে, বাধা দিলে সে যাবেই। তার কারো উপর ভরসা করে চলা লাগে না। নিজের কাজ খরচ সে নিজেই করে নিতে পারে। এই 7 বছর আরিশ বাহিরে কাটালেও একটা টাকা তার বাবা কিংবা গ্র্যান্টারের টাকায় খরচ করেনি, নিজের টাকায় করেছে। ওনারা সরে দাঁড়াতেই আরিশ দরজা থেকে বের হতে নিলে জুথি ফুপিয়ে হেসকি দিতে দিতে ওর বড় আম্মু সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, মা, তো তোমার ছেলেকে বলো না আমাকে এভাবে ভুল না বুঝতে। এভাবে ভয় লাগে তো অনেকে। কেমন রেগে আছে ও আম্মু, আমার হাতটা ছাড়তে বলো না। তৎক্ষণে আরিশ ওকে টেনে সিঁড়ি পর্যন্ত আসতেই সানজিদা খান ওদের যাওয়ার দিকে অসহায় করুণ দৃষ্টিতে তাকালেন। আরিশ এতটাই জোরে সিঁড়ি থেকে নেমে আসছিল, জুথি ওর সাথে তাল মেলাতে না পেরে উঁচটা খেয়ে আরিশের পিঠে মুখ থুবড়ে বাড়ি খেল, যার দরুন নাকে কপালে ভীষণ ব্যথা পেল। আরিশ চলে যেতেই মাহমুদ খান রাদিফের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে জন্ম দেওয়া কি আমার ভুল ছিল রাফা? আব্বু, ওর বাকিটুকু কথা লিমা খান আর শুনলেন না। তার আগেই ওর কাছে এসে থাপ্পড় বসিয়ে বলল, তোকে যে সেদিন কতবার বোঝালাম রোদের সাথে তোর বিয়ে ঠিক করলাম, আর তুই বাবা মা এতটাই এলো তুচ্ছ তোর কাছে যে আমাদের কথার অবাধ্য হয়ে। আম্মু, আমি রোদকে নয়, জ্যোতিকে ভালো। আর একটা কথা তোমার মুখ থেকে শুনতে চাই না, একটা কথা আমি ভালো করে বুঝে গেছি, তুমি কোনোভাবে শুধরাবে না। ভেবেছিলাম তোমার আর রোদের বিয়েটা কদিন বাদে দেব, কিন্তু না, তুমি কালকে এবার বিয়ের আসরে রোদকে বিয়ে করবে আর আমাদেরও মুক্তি দিবে। বলে লিমা খান মুখ অন্যদিকে ঘোরাতেই রাদীপ ওর আব্বুর কাছে এসে বলল, আব্বু, আমাকে একটু বোঝাও না। তোমার আম্মু যা বলেছে তাই হবে। কাল ইভার বিয়ের মণ্ডপে তোমার বিয়ে হবে, আর তুমি যদি সেটা না মানো তাহলে কালকেই তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বলে ওনারা সব চলে গেলেন, রেখে গেলেন এক হেরে যাওয়া ব্যথিত পুরুষকে। রাদীপ জানে লিমা খান মাহমুদ খান যখন বলেছে তখন রোদকে বিয়েটা ওকে কালকেই করতে হবে, না মানতে চাইলেও মানতে হবে। রাদীপ নাক ফুলিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিল। সে হারিয়ে ফেলল স্বপ্নেপনা রঙিন মানুষটাকে। রাদীপ আর সইতে না পেরে দপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে চিৎকার দিয়ে বলে উঠল, ভালোবাসা অসহায়, যদি মানুষটা ভুল হয়, আমিও বলছিলাম, তাই তো হারালাম। তবুও খুব করে চাইছিলাম, নিয়তির কাছে তাকে আমি হারালাম। তখন আরিশ জুথিকে রোমে নিয়ে ওকে পেছন থেকে টেনে সামনে মেঝেতে ফেলে দরজা আটকে জুথির দিকে ঘুরিয়ে চেঁচিয়ে বলল, অনেকবার নিষেধ করেছিলাম, আমার অবাধ্য হবি না, অবাধ্য হবি না। তোকে আমি অন্য কারো সাথে সহ্য করতে পারি না। ভেতরটা ভেতরটা ফেটে যায়, পুরো শরীর দাউ দাউ করে জ্বলে। আজ তোকে আমি। আমার কথাটা তো একবার শুনুন, আমার ভুল হয়ে গেছে। হাই, চুপ। আমাকে কি তোর নায়ক মনে হয় যে তোর ওই ন্যাকা কান্না দেখে তোকে ক্ষমা করে দিব? আমার সামনে একদম ঘেসবি না, চোখ থেকে দ্বিতীয়বার পানি বের করার সাহস দেখাবি না, কারণ আমি ভিলেন। আমি কাউকে সামান্যতেও ক্ষমা করি না। নিজের না হলে মেরে দেই, আর নিজের হলে সেটা ছিনিয়ে নেই। আর প্রসঙ্গ যখন তুই, তাহলে বরাবরই আমি ভিলেন। জুথি আরিশের রাগ বাড়তে দেখে কান্নার তোপে হুঁশ হারিয়ে বলল, থাকবো না আমি আপনার সাথে, আমি এক্ষুনি চলে যাব। ওর মুখের কথা শেষ করার আগে আরিশ জুথির এমন কথায় রাগে শূন্য হয়ে পরনের বেলটা টেনে খুলে জুথির ছোট্ট শরীরে আঘাত করতে করতে বলল, হাফ ফুটের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে থাকবি না বলার? তোকে তো আমি আজ। বলে বেল্ট দিয়ে 4-5টা বাড়ি দিতেই জুথি মার সহ্য করতে না পেরে মেঝেতে নেতিয়ে গেল।
কেমন কান্না করাটাও ভুলে গেল। তার মাথা ভনভন করে ঘুরছে। এতক্ষণ এভাবে কান্না করার জন্য তার উপর এভাবে মার ও এই 7 বছরে খায়নি। এমন নয় যে ও মোটেও মার খায়নি, সে সবার হাতে অসংখ্য থাপ্পড় খেয়েছে। থাপ্পড় খেতে খেতে এই পর্যন্ত বড় হওয়া। যুথি কোনো রকম শ্বাস নিল। তার শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে সেন্সলেস হয়ে যাবে। তৎক্ষণে আরিশ যুথির কান্নার শব্দ না পেয়ে হাতের বেলটা ছুঁড়ে অন্য পাশে ফেলে বলল, এভাবে বেল্ট দিয়ে মারলে তুই মরে যাবি, তখন আমি কিভাবে থাকবো? কিন্তু তোকে এভাবে আর ছেড়েও দেবো না। আজ তোকে সম্পূর্ণভাবে আমার করে নেব। তখন আর পর পুরুষের দিকে তাকাতেও মনে হবে তুই শুধু আমার একান্তই আমার ব্যক্তিগত নারী। বলে আরিশ শরীরে জড়ানো পাঞ্জাবিটা খুলে যুথির কাছে আসতেই যুথি নিভু নিভু চোখে আরিশের দিকে তাকালো। আরিশের বলা তোকে সম্পূর্ণ আমার করে নেব বাক্যের মানে সে ঠিকই বুঝেছে। তবে আজ এসব কিছু হলে যুথি এবার সত্যিই মরে যাবে। যুথি আরিশকে বারবার বলতে চাইলো আরিশ যেন ওর সাথে এমন কিছু না করে। ও মোটেও ওর সাথে আরিশকে সহ্য করতে পারবে না। সে ভীষণ উইক। যুথি তো আজ তার আরিশ ভাইকে মনের কথা বলতে চাইছিল। ও তো নিজেই চাইছিল ওদের দুজনের সম্মতিতে আজ এই রাত স্মরণীয় হোক। সেখানে কি থেকে কি হয়ে গেল আরিশ তাকে বুঝতে চাইল না, তার কথা শুনল না। যুথি নিভু নিভু চোখ করে আরিশের দিকে চেয়ে থাকলো। তবে আরিশ যেন যুথির চোখের ভাষা বুঝল না। আরিশ যুথির কাছে এগিয়ে ওর শরীর থেকে সিল্কের শাড়িটা বুকের ওপর থেকে টেনে সরিয়ে শাড়িটা খুলে মেঝেতে ফেলে দিল। আরিশ তার মুখে নিজের করবে বলে দুটো শরীরকে আজ একত্রিত করে দিল। বিষাক্ত পরিস্থিতিতে মিলন হলো দুটি হৃদয় ও দুটি শরীরের। আরিশ 10 মিনিট যুথিতে মতো থেকে ক্লান্ত হয়ে যুথির বুকের উপর শুয়ে পড়তেই 2 মিনিট পার হতেই যুথির কোনো রেসপন্স পেল না। পাবে কি করে? যুথি তো সেই 6-7 মিনিট আগে সেন্সলেস হয়ে গেছে। আরিশ যুথির রেসপন্স না পেয়ে মুখটা তুলে যুথির মুখের দিকে তাকাতেই দেখে যুথি হুঁশে নেই, না আছে কোনো রেসপন্স, না নিচ্ছে শ্বাস। যুথিকে নিঃশ্বাস নিতে না দেখে ওর মুখ থাপড়ে বলল, বউ, ব্যথা পেয়েছো? আমি কি তোমাকে ব্যথা দিয়েছি? এই বউ। যুথির কোনো সারা শব্দ না পেয়ে দ্রুত উঠে বসে ওর দিকে ভালো করে তাকাতেই দেখে বিছানার চাদরে রক্তের দাগ চিকচিক করছে। যুথির উন্মুক্ত শরীরে মারের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে কালচে বর্ণ ধরে। যুথির শরীরে ওর নিজের করা আঘাতের এমন অবস্থা দেখে কলিজা দাউ দাউ করে উঠল ওর। গলাটা ঢোক গিলে ভিজিয়ে নিল। সে রাগের তোপে ছোট্ট মেয়েটার সাথে কি করেছে স্মরণে আসতেই তৎক্ষণে যুথিকে টেনে ওর হাঁটুর উপর মাথাটা রেখে বলল, আমার সোনা, আই এম সরি। আর এমন হবে না, চোখটা খোল প্লিজ জান। কোনোভাবে কোনো রকম যুথির রেসপন্স না পেয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরে শ্বাস ফেলতে ফেলতে উন্মাদের মতো বলল, মৌ, এই মৌ, কথা বলছিস না কেন? কথা বল মৌ। মৌ রে, চোখটা খোল না জান। এই জান, জান রে, বিশ্বাস কর আর কখনো তোকে এইভাবে মারবো না। এখন তো তুই সম্পূর্ণ আমার হয়ে গেছিস, আমাদের বিলীন হয়েছিস। এখন আর কেউ তোকে ভালোবাসার কথা বলতে পারবে না, তোর দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। বউ, বউ, তোকে কি বেশি ব্যথা দিয়েছি? তাহলে বল, আর নয়তো এই বেল্ট দিয়ে আমাকে মার। তবুও চোখটা খোল বউ। ও বউ রে, আমার হৃৎপিণ্ড, আমার নিঃশ্বাস, তোকে ছাড়া শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না তুই? আরিশ পাগলের মতো করে কথাগুলো বলে যুথির হাতের পালস চেক করতেই দেখে ওর পালস খুবই সামান্য। এটা দেখে আরিশ দ্রুত উঠে দাঁড়ালো। ওর শরীরে কোনো পোশাক নেই। ও সেই অবস্থায় দ্রুত দরজা পর্যন্ত আসতেই ওর স্মরণে এলো ওর শরীরে কোনো রকম পোশাক নেই। এটা দেখে আরিশ রুমের মধ্যে আবারও ফিরে এসে দ্রুত একটা হাঁটুর উপর পর্যন্ত আন্ডার প্যান্ট পরে কভার খুলে যুথির একটা পাজামা গোল ফরক নিয়ে ওকে পরিয়ে কোলে নিয়ে সোফায় রেখে রক্তে মাখো মাখো হওয়া চাদরটা তাড়াতাড়ি করে চেঞ্জ করে যুথির কাছে এসে ওকে আবারও কোলে তুলে বিছানায় শুয়ে দরজাটা খুলে দ্রুত পায়ে হেঁটে সাজিদা খানের রুমে এসে পাগলের মতো করে বলল, আম্মু, আমার বউ কথা বলছে না, কান্না করছে না, দেখো না ওর কি হয়েছে। ওকে একটু বলো না আমার সাথে কথা বলতে। আরিশের গায়ে কোনো ধরনের পোশাক নেই, শুধু আছে হাঁটুর উপর পর্যন্ত পরা আন্ডার প্যান্ট। ওর অবস্থা বিধ্বস্ত, চুলগুলো এলোমেলো হয়ে সামনের দিকে ছড়িয়ে আছে, চোখে মুখে অসহায়তা। মনে হচ্ছে অতি প্রিয় কিছু হারানোর উন্মাদনা তার মধ্যে বিরাজ করছে। ভারী শ্বাস নিঃশ্বাস সব মিলিয়ে সানজিদা খানের ওকে পরখ করা হয়ে গেলে উনি আন্দাজ করে সবটা বুঝে যান তার ছেলে ওইটুকুখানি মেয়েটার সাথে কি করেছে। ওনার এসব বুঝে আসতেই উনি লজ্জায় আরিশের থেকে চোখ অন্যদিকে ঘুরিয়ে দাঁড়াতেই দেখে সাফওয়ান খানেরও ওই একই অবস্থা। তাই সানজিদা খান ওনার দৃষ্টি দ্বারা ইশারায় স্বামীকে বোঝাতে চাইলেন,
ছেলে তোমার প্রশ্ন করছে, উত্তর দাও। তবে সাফওয়ান খান ওনার ইশারার কথা বুঝতে পেরে উনিও ইশারা দ্বারা বোঝালেন বিষয়টা ছেলের হলেও করণীয়, তা বলা যেত। সেখানে ছেলের বউয়েরটা সে কিভাবে বলবেন? যা কুকর্ম করার সে তো ছেলে নিজেই করেছে। সাফওয়ান খান ইশারায় ওনাকে কথাগুলো বুঝিয়ে লজ্জায় মাথাটা নিচু করে রুমের বারান্দায় চলে গেলেন। তা না হলে তার নির্লজ্জ উন্মাদ ছেলে এখন কোনটা ফট করে বলে ফেলে, তখন তার স্ত্রীর সামনে মাথা কাটা যাবে। একই ছেলে জন্ম দিয়েছে সে, তখন গুরু গম্ভীর রাগী মানুষটার মাথা থাকবে? উনি এসব ভেবে চলে যেতেই সানজিদা খান আরিশের দিকে ঘুরতেই আরিশ নিজের চুলগুলোতে পাগলের মতো হাত বোলাতে বোলাতে করুণ কণ্ঠে বলল,